শুধু গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না বলছে বিএনপি। সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ বলছে জামায়াত। ৩ উপদেষ্টার পদত্যাগ দাবি। সনদের অস্পষ্টতা নিয়ে সরকারের ব্যাখ্যা চায় এনসিপি। কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান। ৩৫টি হাতবোমা ও বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ। রাজনৈতিক কর্মসূচিতে সরবরাহের ধারণা পুলিশের। এবং হাইকোর্ট এলাকা থেকে ব্যবসায়ী আশরাফুলের খণ্ডিত লাশ উদ্ধার। মামলার প্রধান আসামি গ্রেফতার। আলামত সহ ধরা পড়েছেন প্রেমিকাও। পরকীয়ার জেরে হত্যাকাণ্ড দাবি। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শবনম নিবিড়। জুলাই সনদ প্রতিপালনে বিএনপি অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, শুধু গণভোট দিয়ে সংবিধান সংশোধন করা যাবে না, তা করতে হবে সংসদের মাধ্যমে। জাতীয় সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বিএনপি মানবে না বলেও হুঁশিয়ার করেন সালাউদ্দিন। জেতার সুযোগ না থাকা একটি গোষ্ঠী ভোট বানচালে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। নারীর উপর ক্রমবর্ধমান সহিংসতা ও অসম্মান প্রতিরোধে মৌন মিছিল, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রীদের। মিছিলের আগে রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যারা ভোটের নামে ধর্মকে নিয়ে ব্যবসা করছে তারাই নারীদের কর্মঘণ্টা কমিয়ে আনার কথা বলছে। দেশে একটি দল যারা ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতির ব্যবসা করে এবং বিভিন্ন রকমের জান্নাতের টিকিট বিক্রি করে রাজনীতি করতে চায়, ভোটের বৈতরণী পার হতে চায়। তারা বলছে কর্মঘণ্টা কমিয়ে দিতে হবে। তারা চায় নারীরা অন্দরমহলে বন্দী থাকুক। তিনি আরও বলেন, আইনি ভিত্তি পাওয়ায় জুলাই সনদ প্রতিপালনে অঙ্গীকারবদ্ধ বিএনপি। সালাউদ্দিন আহমদ জানান, শুধু গণভোটের মাধ্যমে আইন প্রণয়ন ও সংবিধান সংশোধন করা যাবে না, করতে হবে জাতীয় সংসদের মাধ্যমে। গণভোটের মধ্য দিয়ে আইন প্রণয়ন করা হয়ে যাবে না, গণভোটের মধ্য দিয়ে সংবিধান সংশোধন হয়ে যাবে না, তার জন্য অবশ্যই জাতীয় সংসদ গঠিত হতে হবে। কোনো আরোপিত আইন দিয়ে, আদেশ দিয়ে, যে কোনো রকমের জবরদস্তিমূলক প্রস্তাব দিয়ে জাতীয় সংসদের সার্বভৌমত্বকে আমরা হস্তক্ষেপ করাতে দিতে চাই না। এদিন চট্টগ্রামে বাঁশখালীতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনে জেতার সুযোগ নেই জেনেই একটি গোষ্ঠী ভোট বানচালের ষড়যন্ত্র করছে। একটি গোষ্ঠী তারা নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, কারণ নির্বাচনে তাদের জেতার কোনো সুযোগ নাই। 14-15 মাস হয়ে গেছে একটি অনির্বাচিত সরকারের অধীনে বাংলাদেশ চলছে, যার কারণে সবকিছু স্থবির হয়ে গেছে। এর আগে চট্টগ্রামে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু জানান, দেশে সৃষ্ট বিভিন্ন সমস্যার সমাধান দিতে পারে একমাত্র নির্বাচিত সরকার। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে, সব সমস্যার সমাধান হবে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে একটি বিশেষ দলের স্বার্থ গুরুত্ব পেয়েছে বলে অভিযোগ তুলেছে জামায়াত। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, এর মাধ্যমে নিরপেক্ষতা হারিয়েছে সরকার। 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সরকারকে ভুল পথে নিয়ে যাচ্ছেন 3 উপদেষ্টা। নাম উল্লেখ না করে অবিলম্বে তাদের পদত্যাগ চেয়েছে জামায়াত সহ 8 দল। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণের পর করণীয় ঠিক করতে বৃহস্পতিবার রাতেই বৈঠকে বসে 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দল। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সকালে মগবাজার আল-ফালা মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের স্বার্থকে গুরুত্ব দিয়ে সংস্কারে ব্যাপক পরিবর্তন এনেছে সরকার। আমরা বিশ্বের সাথে লক্ষ্য করেছি, সরকার নিয়োজিত কমিশনের সুপারিশকে গ্রহণ না করে
সেখানে যথেষ্ট কাটছাঁট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থ নয়, একটি বিশেষ দলের স্বার্থেই অনেক পরিবর্তন এনে তার ভাষণ দিয়েছেন। এবং আনফর্চুনেটলি এই সরকার বুঝি হোক না বুঝি হোক, ইচ্ছাকৃতভাবে হোক অথবা ষড়যন্ত্রের শিকার হয়ে হোক, তারা একটি দলের সে ফাঁদে পা দিয়েছে। 3 উপদেষ্টা সরকারকে ভুল বুঝিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জামায়াত নেতা তাহের। সাফ জানান, জাতীয় নির্বাচনের আগেই দিতে হবে গণভোট। প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন, একই দিনে নির্বাচন, গণভোট এবং জাতীয় নির্বাচন, সেটার পরিবর্তন করে অনতিবিলম্বে আলাদাভাবে গণভোট করার তারিখ উনি ঘোষণা করবেন, এটা আমরা আশা করি। 2, কমপক্ষে 3 জন উপদেষ্টা আছে যারা ওনাকে মিসগাইড করতেছে, আমরা তাদের অপসারণ দাবি করছি। আরেকটি পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত নির্বাচনের রায়ের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কিনা এ ব্যাপারে আমাদের মনে এবং জনগণের মনে আশঙ্কা তৈরি হচ্ছে। আগামী রোববার নতুন কর্মসূচি ঘোষণার কথাও জানান 8 দলের নেতারা। এর আগেও আমরা দেখেছি। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার 14 গ্রামে নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, নিরাপত্তা উপদেষ্টার ভারত সফরে কি আলোচনা হবে তা সরকারকে জাতির সামনে পরিষ্কার করতে হবে। এ সময় সৈয়দ তাহের বলেন, ভারতের আধিপত্যবাদ আর মানবে না বাংলার মানুষ। একটি দল সংস্কার চায় না, আগের পুরানো কায়দায় দেশ চালাতে চায়। বাংলাদেশ নিয়ে এবং আগামী নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। পত্রিকায় দেখলাম আমাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ভারতে গিয়েছেন। আমরা দাবি করতে চাই সরকারের কাছে, সেখানে কি আলোচনা হচ্ছে, বৈঠকে কি আলোচনা হচ্ছে, গোপনে কোনো আলোচনা হচ্ছে কিনা, এই জাতির কাছে তাকে সে সংবাদ সম্মেলন করে পরিষ্কার করতে হবে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন দিয়ে জনগণকে সংকটে ফেলা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ঘোষণা সংশোধন করার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় খুলনার দৌলতপুরে জনসভায় তিনি বলেন, সংবিধান অনুযায়ী এখন নির্বাচনের কোনো ভিত্তি নেই। গণভোটের মাধ্যমে হ্যাঁ বা না ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমেই নির্বাচনের স্বীকৃতি দিতে হবে। নির্বাচন ও আন্দোলন একসঙ্গে চলবে বলেও জানান তিনি। বলেন, যারা জুলাই সনদ মানতে চান না, নির্বাচন তাদের জন্য নয়। একই দিনে গণভোট আর একই দিনে জাতীয় নির্বাচন দেওয়ার কারণে ভোটারদেরকে বুঝতে দেয়া হলো না যে কি কি সংস্কার হতে যাচ্ছে। না বুঝে একই দিনে এতগুলো প্রশ্ন বুঝবে নাকি মার্কায় ভোট দিবে, জনগণকে একটা সংকটে ফেলে দেওয়া হয়েছে। আপনি ন্যাশনাল কনসেনসাস কমিশনের চেয়ারম্যান হিসেবে অধিকার আছে, আপনি এই ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে তার ব্যাখ্যা দিতে হবে সরকারকে, এমনটাই মন্তব্য করেছেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেন। বাস্তবায়নের আদেশে অস্পষ্টতা দূর হলেই জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন তিনি। এদিকে জনগণকে পাশ কাটিয়ে বিএনপি এবং জামায়াতকে খুশি করতেই জুলাই সনদের আদেশ জারি করেছে সরকার, এমন অভিযোগ দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির। ফেসিবাদী ব্যবস্থা থেকে মুক্ত করতে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর দলের প্রতিক্রিয়া জানাতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অংশগ্রহণ থেকে বিরত থাকে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশকে ইতিবাচক হিসেবে দেখলেও আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা আছে এমন মন্তব্য করে সরকারের কাছে এর ব্যাখ্যা চেয়েছে দলটি। জুলাই সনদ আদেশ জারি করা হলেও জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভবপর হবে কিনা তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয় এবং নানা পক্ষ এখানে রয়েছে যারা আসলে নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদকে এবং এই গণভোটের ফলাফলকে তারা দেখতে চান। তারা যদি ক্ষমতাপ্রাপ্ত হন সেক্ষেত্রে এই জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া সেটাকে ভুলভাবে ব্যাখ্যা করে বা তাদের মতো করে ব্যাখ্যা করে
সেখান থেকে নোট অফ ডিসেন্টের যে ইস্যুটা আছে সেটাকেই তারা প্রধানতম করে তোলার সুযোগ তারা পেয়ে যাবেন এই টেক্সটের মধ্য দিয়ে। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এই আদেশের মাধ্যমে দলগুলোকে খুশি করা হলেও জনগণের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে আদেশে রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করার সমালোচনা করেন তিনি। যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিবাদী ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। সরকার কয়েকজন উপদেষ্টাকে পাশে বসিয়ে, যেখানে বিএনপি এবং জামায়াতের উপদেষ্টা রয়েছে, তাদের কথা মতো সরকার জনগণকে পাশ কাটিয়ে 72-এর সংবিধানের কথা হাঁটা শুরু করেছে। যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে সেগুলো স্পষ্ট হওয়ার পর এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলেও জানান দলটির নেতারা। শাওয়াব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের নামে মুক্তিযুদ্ধকে ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সিপিবির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও উগ্র সাম্প্রদায়িক ডানপন্থী গোষ্ঠীর আস্ফালন রুখতে জাতীয় সমাবেশে এ মন্তব্য করেন তারা। দলের সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভুয়া গণভোট মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। বর্তমান সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, বর্তমানে যারা মুক্তিযুদ্ধ নিয়ে ছিনিমিনি খেলছে আর অতীতে যারা ব্যবসা করে ফ্যাসিস্ট দুঃশাসন কায়েম করেছে, দুই পক্ষের বিরুদ্ধেই লড়ছে সিপিবি। সনদের নামে কি মুক্তিযুদ্ধকে ধ্বংস করা? মুক্তিযুদ্ধের 4 মূলনীতি শুধু না, আমাদের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দিয়ে ওই 74-এর এজেন্ডা নতুন করে বাস্তবায়ন করতে চায়। মধ্য ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে হবে, এইটা একটা ভুয়া সনদ। যেই পয়েন্টে ঐক্যমত হয়েছিল এবং যেই ব্যাপারে ঐক্যমত হয় নাই, সেইগুলো সবাই একসঙ্গে নিয়ে এসে সব মানুষকে বলা হচ্ছে হ্যাঁ না ভোট দাও। সংবিধান কেমন হবে তা নির্ধারণ করবে জুলাই অভ্যুত্থানের বিজয়ী শক্তি। শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় আলোচনা সভায় এ মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি অপরাধ হিসেবে বিবেচিত হবে। গণভোট ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দলগুলো গ্রহণ করেছে। আমি সংবিধানের 13শ সংশোধনীর মামলা, তত্ত্বাবধায়ক সরকারের মামলার আর্গুমেন্ট করতে যে আমি আদালতের সামনে বলেছি, এই বাংলাদেশে, শুধু এই বাংলাদেশে নয়, গোটা পৃথিবীর ইতিহাস বলে একটা দেশের সংবিধান আইন কীরকম হবে সেটা নির্ধারণ করে সেই দেশের বিজয়ী শক্তি। নিষিদ্ধ সত্তার নামে যে কোনো ধরনের কর্মসূচি একটি অপরাধমূলক কর্মসূচি, সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সেভাবেই এগিয়ে যাবে সরকার। গণভোটের তারিখ নির্ধারণ এবং সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত হলেও মতানৈক্য কাটেনি রাজনৈতিক দলগুলোর। সংবিধান বিশেষজ্ঞ মনে করেন, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সনদ নিয়ে সব দলকে ছাড় দেওয়ার আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির প্রতিবেদন। দীর্ঘ বৈঠকে ঐকমত্য এবং অনৈক্যের মধ্য দিয়ে তৈরি হওয়া জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া উন্মুক্ত করেছে অন্তর্বর্তী সরকার। তা নিয়েও মুখোমুখি রাজনৈতিক দলগুলো। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট হবে নির্বাচনের দিন। তত্ত্বাবধায়ক সরকার গঠন, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ, উচ্চকক্ষে পেয়ার সহ 4 পয়েন্টে মৌলিক বেশ কিছু সংস্কার উল্লেখ থাকবে। সব প্রশ্নের জন্য একটি হ্যাঁ বা না দিয়ে মতামত জানাবেন ভোটাররা। একই দিন গণভোট এবং নির্বাচনকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের দিনই গণভোট মানতে নারাজ নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবিতে রাজপথে থাকা জামায়াত। আর রাষ্ট্রপতি কর্তৃক আদেশ জারির সমালোচনায় এনসিপি। ঐকমত্য কমিশনের বিশেষজ্ঞ প্যানেলে কাজ করা জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া মনে করেন, রাজনৈতিক দলগুলোর পরস্পর বিরোধী অবস্থানে নিরপেক্ষ সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরস্পর বিরোধী অবস্থানকে বিবেচনায় নিয়ে ওনারা একটা মধ্যবর্তী জায়গায় এসে আদেশটা জারি করতে পেরেছেন, যেটা একটা বৃহত্তর ঐক্যের জন্য ভিত্তি হতে পারে। উচ্চকক্ষ সংখ্যানুপাতিক পদ্ধতিতে হওয়া উচিত কিনা এই বিষয়টা গণভোটে নিয়ে যান, তখন আপনি অতিরিক্ত যেই তথ্যটা জানতে পারবেন সেটা হলো
একটা বড় রাজনৈতিক দলের ভিন্ন মত সত্ত্বেও জনগণ এই বিষয়ে কি ভাবছে? জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার রাইট ট্র্যাকে আছে বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক। নির্বাচনটা সঠিকভাবে হওয়ার জন্য জুলাই সনদ সংক্রান্ত এটার একটা অবসান হওয়া জরুরি বলে আমি মনে করি, এবং এটা রাজনৈতিক দলগুলো যে যার জায়গা থেকে যদি একটু ছাড় দেয় তাহলে সম্ভব। রাজনৈতিক দলগুলোর অনৈক্য পতিত স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। সেই জন্যই তো আমরা বলছি যে এই হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত এবং নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকের সময় তিনি কথা বলেন। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অবৈধ অভিবাসন রোধ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সমুদ্র পরিবহন খাতে সহযোগিতা জোরদার সহ অন্যান্য ইস্যুতেও আলোচনা হয়। মন্ত্রী চ্যাপম্যান দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বের জন্য ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান এবং জুলাই চার্টারকে ঘিরে ন্যাশনাল কনসেনসাস কমিশন ও বিভিন্ন দলের চলমান সংলাপের প্রশংসা করেন। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৫টি হাতবোমা, জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ সরঞ্জামও। পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচিতেও সরবরাহ করা হচ্ছে এসব ককটেল। বৃহস্পতিবার ককটেল বিস্ফোরণের সময় ৩ জনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় জেনেভা ক্যাম্পে চালানো হয় অভিযান। এ সময় ক্যাম্পের ৭ নম্বর সেক্টরের ককটেল তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। একটি ৩তলা ভবন এবং সামনে আরও একটি ভবনে অভিযান চালিয়ে ৩৫টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ ককটেল ও পেট্রোল বোমা তৈরির সরঞ্জাম। পুলিশ বলছে মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের ঘাঁটি হিসেবে চিহ্নিত এই এলাকা। ককটেল তৈরির সরঞ্জাম পাই বিপুল পরিমাণে, প্রায় আপনারা দেখবেন ৪ বস্তার পরিমতো হয়েছে এখানে। পাশেই আরেকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি, ওটাতে আমরা আরও অনেকগুলো ককটেল উদ্ধার করি। তো সব মিলে ককটেলের সংখ্যা হচ্ছে ৩৫টা, আর প্রায় ৪ বস্তার মতো জর্দার কৌটা, গ্লাস চূর্ণ, পেরেক এগুলো উদ্ধার করতে পারি। কারখানাটিতে তৈরি ককটেলগুলো ব্যবহার হয় অভ্যন্তরীণ সংঘাতে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও এগুলো সরবরাহ করা হতো বলে ধারণা পুলিশের। জেনেভা ক্যাম্পের বাইরেও যেসব নাশকতার কাজ এতদিন হয়েছে বা বর্তমান সিচুয়েশনে হচ্ছে সেখানে ব্যবহার হচ্ছে। তাছাড়া ভিতরে তাদের মধ্যে যে অন্তর্কন্দল আছে, নিজেদের বিভিন্ন গ্রুপের মধ্যে যে মারামারি হয়, সেখানেও তারা ব্যবহার করে থাকে। পরে উদ্ধার হওয়া ৩৫টি ককটেল রায়ের বাজার বধ্যভূমি কবরস্থানে নিষ্ক্রিয় করে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট। এর আগে বুধবার সন্ধ্যায় রায়ের বাজারের বধ্যভূমি কবরস্থান থেকে ৬টি পেট্রোল বোমা ও ৪টি হাত বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে র‍্যাব ২। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে আটক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষককে। বৃহস্পতিবার রাতে যৌন হয়রানির করা মামলায় রাজধানীর শেওড়াপাড়া থেকে তাকে আটক করে মিরপুর মডেল থানা পুলিশ। অভিযোগ, রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হালিমের যৌন হয়রানির শিকার হয়েছেন একাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানের কথা বলে একান্তে বাসায় ডাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর এরশাদ হালিম। সেই সুযোগে তাদের অনৈতিক কাজে বাধ্য করতেন তিনি। তবে নারী নয়, লালসার শিকার ছেলে শিক্ষার্থীরা, এমন অভিযোগ তাদের। ভয়ভীতি দেখিয়ে দেয়া হতো মুখ বন্ধ রাখারও হুমকি। একাডেমিক একটা ডাউনফল ছিল, এইটাকে ইস্যু করে তাকে ডাকা হয় তার একদম বাসায় এবং তার সাথে নিপীড়ন চালানো হয়, যৌন নিপীড়ন। এর পরবর্তী সময়গুলোতে তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়। একজন নয়, শিক্ষকের আচরণ নিয়ে অভিযোগ করেছেন একাধিক ব্যাচের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এমন ঘটনা লজ্জাজনক উল্লেখ করে শিক্ষার্থীদের দাবি সঠিক তদন্তের। 92, 93, 94, 95 প্রত্যেক ব্যাচে ওনার ভিকটিম আছে। উনি রাত 12টা 1টা এরকম ফোন দেয়, ফোন দিয়ে বলে তুমি কি করতেছো, খাইছো, কি দিয়ে খাইছো। তার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলতেছে বা সে কোনো একটা ইনকোর্স এক্সামে খারাপ করছে, এই উইক পয়েন্টগুলোকে তিনি মার্ক করতেন। এই শিক্ষকের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে তাও আমি তার বিরুদ্ধে স্টেটমেন্ট নিছি। সময় সংবাদের হাতে থাকা কয়েকটি স্ক্রিনশটে দেখা যায় বাসায় আসার জন্য ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন ডক্টর এরশাদ। শিক্ষার্থীদের করা মামলায় রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে ডক্টর এরশাদকে আটক করে মিরপুর থানা পুলিশ।
স্টুডেন্ট একটা মামলা করছে, ক্লাস থেকে ওরাকে করা হয়েছে, ইউনিভার্সিটি অথরিটি তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাত্র 7 কিলোমিটার দৈর্ঘ্যের হানি ফ্লাইওভার পাড়ি দিতে ঘন্টারও বেশি যানজটে বসে থাকতে হচ্ছে যাত্রীদের। তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে রোগী। গুলিস্তানে সড়ক ফুটপাতে অবৈধ দখলদারিত্বই ভোগান্তির মূল কারণ। আবুল কালাম আজাদের ক্যামেরায় নাইম হাসানের প্রতিবেদন। এটা তো গভর্নমেন্ট ফ্লাইওভার না। আরে ভাই এটা রাখেন না। জ্যামের কারণে ফ্লাইওভারেই অক্সিজেনটা শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে রোগীটা মারা যায়। রাজধানীতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুটে অবস্থান মেয়র হানিফ ফ্লাইওভারের। যানজট নিরসনে 2013 সালে চালু হয় এই অবকাঠামোটি। তবে এর বর্তমান অবস্থা দেখে লক্ষ্য কতটা পূরণ হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। যানবাহনের যে লম্বা সিরিয়ালটি দেখতে পাচ্ছেন, এটি হানিফ ফ্লাইওভারের প্রায় প্রতিদিনের চিত্র। দীর্ঘ যানজটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা নিতে আসা মুমূর্ষু রোগীদের প্রাণ যাচ্ছে ফ্লাইওভারেই। যানজটের কারণে কোনো দিক দিয়ে না যাওয়ার কারণে এমনভাবে ব্যথা পড়সা পড়ছে, সে আমাদের গাড়িতে ডেলিভারি করে দিচ্ছে। 1.5 ঘন্টা 2 ঘন্টা জ্যামটা ঠেলে আসতে হয়। হানিফ ফ্লাইওভারে সহজে ওঠা গেলেও নামার সময় পড়তে হয় ভোগান্তিতে। বিশেষ করে গুলিস্তান এলাকায় নামার সময় যেন আর ঘুরতেই চায় না গাড়ির চাকা। পরিসংখ্যান বলছে, যখন প্রতি মিনিটে ফ্লাইওভারের ঢাকামুখী লেনে প্রবেশ করে 100টির মতো গাড়ি, তখন বের হতে পারছে 40 থেকে 50টি। এতেই লেগে যাচ্ছে যানজট। গাড়িগুলো মূলত আমাদের নিচে টোল থেকে 3 লেনে বের হয়। বের হওয়ার পরে গাড়িগুলো 1 লেন হয়ে যায়, তো ওইখান থেকে অটোমেটিক জ্যামটা সৃষ্টি হয়। গুলিস্তানের রাস্তা ফুটপাতে অবৈধ দখল উচ্ছেদ না হলে ফ্লাইওভারের সুফল মিলবে না বলছেন বিশেষজ্ঞরা। গুলিস্তানের আশেপাশের কোনো রাস্তা এখন সচল নাই। কার সামনে? মেয়র অফিসের সামনে। কোনো দায়বদ্ধতা আছে তাদের? নাই। এইটাই হলো বড় একটা সমস্যা। ডিএমপির ট্রাফিক বিভাগ রাস্তা থেকে হকার উচ্ছেদে কঠোর হওয়ার কথা বললেও অবস্থার পরিবর্তনের লক্ষণ নেই। অনেকবার উচ্ছেদ করা হয়েছে এবং নানা কারণে তারা আবার ফিরে এসছে। ডেফিনেটলি এটা আমরা উচ্ছেদ করার সামর্থ্য রাখি, এটা আমরা করব। প্রতিদিন এই ফ্লাইওভারে 60,000-এর বেশি যানবাহন চলাচল করে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ। দেশের প্রায় 14টি লেনের গাড়ি চলাচল করছে এই ফ্লাইওভারের মাত্র 2টি লেন হয়ে। সেই 2 লেনের অবস্থাও একেবারেই নাজুক। সাধারণ মানুষের প্রশ্ন, আর কতটা ভোগান্তির শিকার হলে সরকারের টনক নড়বে? কবে এই দুর্বিষহ যানজট থেকে তাদের মুক্তি মিলবে? নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর অধিকাংশ ভবনের মধ্যবর্তী ফাঁকা স্থান যেন ময়লার ভাগাড়। এই ময়লার স্তূপ একদিকে যেমন পরিবেশের জন্য মারাত্মক হুমকি, তেমনই বাড়ছে অগ্নি ঝুঁকির শঙ্কাও। ভবনের বাসিন্দাদের অসচেতনতা আর সিটি কর্পোরেশনের অবহেলায় জমে থাকা এসব আবর্জনা থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও নানা রোগ জীবাণু, যাতে আক্রান্ত হচ্ছেন সেই ভবনের বাসিন্দারাই। বিশেষজ্ঞরা বলছেন, এতে ঝুঁকির মুখে পড়ছে শহরের পরিবেশ ও জনস্বাস্থ্য। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। রাজধানী ঢাকা বিপুল মানুষের চাপে মেগা এই সিটিকে বাসযোগ্য রাখা এখন বড় চ্যালেঞ্জ। তার উপর আবর্জনা এই নগরের নিত্যসঙ্গী। সড়ক, মহাসড়ক আর অলিগলি তো বটেই, আবাসিক বা বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী স্থানও যেন কোনোভাবেই পরিচ্ছন্ন থাকতে পারছে না। দুটি ভবনের মধ্যবর্তী সংকীর্ণ স্থানগুলোতে বছরের পর বছর জমে থাকা পচা আবর্জনা। শুনতে অবাক শোনালেও বাস্তবতা হলো, এইসব ময়লা আবর্জনা ফেলছেন খোদ সেই ভবনগুলোর বাসিন্দারাই। গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছে এই শহরের লক্ষাধিক ভবন, তাই স্বভাবতই 2 ভবনের স্থানটুকু সরু ও অপ্রবেশযোগ্য। ফলে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেন না, যে কারণে দিনের পর দিন জমে থাকা পচা ময়লায় ছড়াচ্ছে দুর্গন্ধ, মশা আর নানা জীবাণু। অনেক সময় কাজের মেয়ে এরা ফাঁক পায়া ফুট করে ফালাই দিল। বারবার বলা সত্ত্বেও তারা দেখা যায় যে এটা একটা প্র্যাকটিসে হয়ে গেছে। কীটতত্ত্ববিদ বলছেন, এই ময়লা থেকেই বংশ বিস্তার করছে মশা, বাড়ছে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি। পরিবেশবিদদের মত হলো, বৃষ্টি হলে এসব ময়লা ড্রেনে পড়ে বন্ধ করে দেয় পানির প্রবাহ। 2 বিল্ডিং এর মধ্যে ময়লা যদি ব্যবস্থাপনা না করেন,
তাহলে সেটা তো গিয়ে ড্রেনকে আপনার ব্লক করে দিচ্ছে। শুধুমাত্র ডেঙ্গুই নয়, ওই মাঝখানে যে স্যাঁতস্যাঁতে জায়গাগুলো থাকে সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাইক্রোঅর্গানিজম, বিশেষ করে ব্যাকটেরিয়া এবং ভাইরাস জন্মায়, ছোট্ট ছোট্ট পোকামাকড় জন্মায়, যেগুলো নানান ধরনের রোগ শোকের কারণ। এদিকে নাগরিক অসচেতনতা আর নীতিমালা বহির্ভূত ইমারত নির্মাণকেই সমস্যার অন্যতম কারণ হিসেবে দাবি করছে সিটি কর্পোরেশন। ফায়ার ইস্যু হিসেবে বাড়ি তৈরি করা হতো, তাহলে একটি ভবনের সাথে আরেকটি ভবনে কিন্তু দূরত্ব থাকতো। সুপরিসর কোনো প্রশস্ত না থাকে তাহলে এটি মালাটি আনাও কিন্তু কঠিন। আমি বলবো এটি নাগরিকের সম্পূর্ণ তার নিজস্ব দায়িত্ব। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী প্রতিদিন রাজধানীতে উৎপন্ন হচ্ছে প্রায় ৮,০০০ টন বর্জ্য, যার বাইরে দুই ভবনের মধ্যবর্তী স্থানে কী পরিমাণ বর্জ্য ফেলা হচ্ছে তার কোনো হিসেব নেই কারো কাছেই। রাজধানীর ইমারতগুলোর মধ্যবর্তী বা সংকীর্ণ জায়গায় জমে থাকা ময়লা প্রতিদিনই শহরকে করছে অবাসযোগ্য। অসচেতনতা, দুর্বল তদারকি আর ইমারত নীতির ব্যর্থ বাস্তবায়নেই প্রতিদিনই শহরকে করছে অস্বাস্থ্যকর। এর থেকে মুক্তি পেতে দরকার তদারকি এবং আইনের প্রয়োগ। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিলের বেলেমে শুরু হয়েছে 2 সপ্তাহব্যাপী বিশ্ব জলবায়ু সম্মেলন। প্রথমবার এই সম্মেলনে অংশ নিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে ইলিশ সহ মৎস্য ও প্রাণী সম্পদ রক্ষার দাবি জানিয়েছে বাংলাদেশ। বিস্তারিত জানাতে ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন আশিস। দেখুন, সারা বিশ্বই ভয়াবহ এক জলবায়ু সংকটের মুখে পড়েছে। আমি যদি একটু বলি যে সারা বিশ্ব জুড়েই ভয়াবহ তাণ্ডব চলছে ঘূর্ণিঝড়ের। কখনো তীব্র তাবদাহ আমাদের বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায়, কখনো বন্যা হচ্ছে, তীব্রভাবে বন্যা হচ্ছে, এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যেসব জায়গায় কোনোভাবেই বরফ গলে না এবং হিমবাহ হয় না, হিমবাহ গলে না, সেসব জায়গায় এখন দ্রুতই বরফ গলে পড়ছে। উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের যে পানির যে উচ্চতা সেটিও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই যে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, এই প্রভাবটির কারণে সারা বিশ্বই এখন তালমাতাল অবস্থায় রয়েছে। এমনই এক পরিস্থিতিতে মূলত প্রত্যেক বছরেই এই যে বিশ্ব জলবায়ু পরিবর্তনের প্রভাব সেটি কিভাবে মোকাবেলা করা যায়, সেই মোকাবেলার জন্যই মূলত বিশ্ব নেতারা একটি দিন একটি জায়গায় মিলিত হন এবং এতে করণীয় কি, জলবায়ু পরিবর্তনের মোকাবেলা কিভাবে করবেন সেটি নিয়ে মূলত আলাপ আলোচনা হয়। এবছর এই বিশ্ব জলবায়ু সম্মেলন বা COP30 এটি বসেছে ব্রাজিলের বেলেম শহরে, যেখানে আমাজন জঙ্গলের মূলত একেবারে প্রবেশদ্বার যেটি শহর, সেই শহরেই বসেছে। আমি এখন এই ব্রাজিলের বেলেম শহরে রয়েছি। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন যে সারা বিশ্ব থেকে হাজার হাজার প্রতিনিধি তারা কিন্তু এই সম্মেলনে অংশ নিয়েছে এবং অংশ নিয়ে এই জলবায়ু সংকট এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব সেটি মোকাবেলার জন্য তাদের দাবি তুলে ধরছেন। এবং আমি যদি বলি যে মূলত বাংলাদেশের একটি বড় দাবি ছিল যে উন্নত যে বিশ্বগুলো এই জলবায়ু পরিবর্তনের যে প্রভাব তৈরি হয় তার জন্য যে দায়ী, সেই দায়ীর প্রেক্ষিতে মূলত তারা যেভাবেই হোক তারা এই উন্নত দেশগুলোর পক্ষ থেকে উন্নয়নশীল দেশগুলোকে ক্ষতিপূরণ দেবে, এমন একটি চুক্তি হয়েছিল প্যারিস চুক্তিতে, কিন্তু সেই চুক্তি তারা মানছে না। এবছরের এই সম্মেলনে কিন্তু যুক্তরাষ্ট্র এবং চীন, ফ্রান্স সহ বিশ্ব নেতারা তারা কিন্তু অংশ নেয়নি। এমন একটি অবস্থায় একটি সংকট তৈরি হচ্ছে যে কিভাবে এই চুক্তিগুলো সফল হবে। আমি যদি একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি, যিনি মঞ্জুরুল হান্নান খান, প্রত্যেক বছরেই প্রায় COP সম্মেলন কভার করে থাকেন। মঞ্জু ভাই, একটু যদি বলেন যে আপনি তো বিভিন্ন সময়ে জলবায়ু সম্মেলন কভার করে থাকেন, মূলত এবছরের এই সম্মেলনটা সংক্ষেপে যদি বলেন যে এ পর্যন্ত কি দাঁড়িয়েছে বলেন। এই পর্যন্ত এই সম্মেলনে 3টা বিষয় নিয়ে উন্নত রাষ্ট্রগুলিকে বাধ্য করার জন্য উন্নয়নশীল রাষ্ট্রগুলি কাজ করছে। তার মধ্যে একটি হলো আমাদের অভিযোজন ফান্ড, অর্থাৎ অ্যাডাপ্টেশনের জন্য পর্যাপ্ত অর্থ দেওয়া, জলবায়ু অর্থ প্রদান করা। আপনি জানেন যে প্যারিস চুক্তির কথা আপনি বলছিলেন, প্যারিস চুক্তিতে উন্নত রাষ্ট্রগুলি কমিট করেছিল যে তারা প্রতি বছর 100 বিলিয়ন দিবে, যা গত বছর বলেছে 300 বিলিয়ন দিবে, কিন্তু এখন পর্যন্ত টাকা আমরা হান্নান ভাইয়ের সঙ্গে আরো কথা বলবো। মূলত এভাবেই এই সম্মেলনটি এবছর শুরু হয়েছে, এর মধ্যে 4 দিন পার হয়ে গেছে এবং এটি চলবে 21শে নভেম্বর পর্যন্ত। আমরা প্রতিদিন এই জলবায়ু সম্মেলনের প্রত্যেক দিনের যে আপডেটটি বিশেষজ্ঞদের নিয়ে এবং এখানের যে ফলাফল আসে সেটি আমরা জানানোর চেষ্টা করব। মূলত এই ছিল ব্রাজিলের বেলেমে যে জলবায়ু সম্মেলন হচ্ছে সেই সম্মেলনের সবশেষ তথ্য। ব্রাজিলের বেলেম থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী প্রসূন আশিস। হাইকোর্ট এলাকায় ড্রাম থেকে রংপুরের ব্যবসায়ীর খণ্ডিত মরদেহ উদ্ধার মামলার প্রধান আসামি ও
তার প্রেমিকাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদেরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও র্যাব। সংস্থা দুটি জানিয়েছে গ্রেফতার জরেজুল ও নিহত আশরাফুল দুই বন্ধু। প্রেমিকা শামীমার সঙ্গে সম্পর্ক জেনে ফেলায় আশরাফুলকে হত্যা করেন জরেজুল। পরে প্রেমিকাকে নিয়ে ড্রামে ভরে আশরাফুলের খণ্ডিত মরদেহ হাইকোর্ট এলাকায় ফেলে দেন তিনি। 13 নভেম্বর বৃহস্পতিবার দুপুর 2টা 43 মিনিট সিএনজি অটোরিকশা ভাড়া করে রাজধানীর শনির আকড়া নিজ বাসায় নিয়ে আসে শামীমা। 5 মিনিটের মধ্যে প্রেমিক জজেরুল ইসলামকে নিয়ে সেই সিএনজিতে বেরিয়ে পড়েন। সঙ্গে 2টি ড্রামের ভেতর রংপুরের ব্যবসায়ী আশরাফুল ইসলামের খণ্ডিত মরদেহ। ড্রাম নিয়ে প্রায় 20 কিলোমিটার পথ ঘুরে হাইকোর্ট এলাকার মাজার গেটে পৌঁছান জজেরুল এবং শামীমা। বিকেল 3:15টার দিকে ফেলে রেখে চলে যান কুমিল্লার দাউদকান্দিতে। যদিও শেষ রক্ষা হয়নি, ধরা পড়তে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। তাদেরকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আশরাফুল হত্যার রহস্য। জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দেশে আসার পর মালয়েশিয়া প্রবাসী জজরুলের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে শামীমার। পরে জজরুল বিদেশে চলে গেলে তার বন্ধু আশরাফুলের সঙ্গেও সম্পর্কে জড়ান তিনি। এবার দেশে এসে সেই সম্পর্ক জেনে ফেলায় ক্ষিপ্ত হয়ে আশরাফুলকে হত্যা করে জজরুল। পরে মরদেহ 26 টুকরো করে ড্রামে ভরে প্রেমিকাকে সঙ্গে নিয়ে হাইকোর্ট এলাকায় ফেলে দেন। এর আগে শুক্রবার সকালে আশরাফুল হত্যায় জজরুলকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন নিহতের বোন। আর আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের একদিন পর শুভ ও রনি সর্দার নামে 2 যুবকের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার বিকেলে সোনারগাঁও উপজেলার সোনাময়ী এলাকায় নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ থেকে সিমেন্ট বোঝাই ওই ট্রলার বরিশালে যাচ্ছিল। পথে সোনাময়ী এলাকার মাঝ নদীতে ট্রলারটি নোঙর করা হয়। বিকেলে তলা ফেটে ট্রলারটি ডুবে গেলে ট্রলারের শ্রমিক রানা ও শুভ নিখোঁজ হন। শুক্রবার লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নির্বাচনে জিতলে শেখ হাসিনার বিচার সহ বিএনপির 31 দফা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ঢাকা 6 আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। শুক্রবার বিকেলে রাজধানীর গোপীবাগে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠে আয়োজিত নির্বাচনী গণমিছিলে এই ঘোষণা দেন তিনি। বলেন, নির্বাচিত হলে চাঁদাবাজ সন্ত্রাসীদের নির্মূল করা হবে। ষড়যন্ত্র না করে রাজনৈতিক দলগুলোকে ভোটের মাঠে নামার আহ্বান জানান বিএনপি মনোনীত এই প্রার্থী। আগামী ফেব্রুয়ারি মাসে একটি জাতীয় নির্বাচন হবে। সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের উপরে সমস্ত কিছু আপনারা দয়া করে ছেড়ে দেন, তারাই নির্ধারণ করুন। আপনারা আপনাদের সংস্কার প্রস্তাব, আপনাদের কর্মসূচি নিয়ে দাঁড়ে দাঁড়ে যান। জনগণ যাকে ভালো মনে করবে তারাই রাষ্ট্র পরিচালনায় আগামী দিনে আসবে। 10 শিক্ষক নেতাকে বিএনপি থেকে এমপি পদে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করছে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। শুক্রবার বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। বলেন, অন্য পেশাজীবীদের থেকে মনোনয়ন দেয়া হলেও শিক্ষকদের থেকে দেয়া হয়নি। শিক্ষকদের অধিকার আদায়ের জন্য হলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন শিক্ষকদের মনোনয়নের কথা বিবেচনা করেন। শিক্ষকদের মধ্য থেকে মনোনয়ন না দিলে সামনে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন মানববন্ধনকারীরা। আজকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের এই মানববন্ধনে আমাদের একটাই মাত্র দাবি, শিক্ষকদেরকে 5% জাতীয় সংসদে যাওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। 41 জনকে জামাত ইসলাম মনোনয়ন দিয়েছে। সুতরাং বাংলাদেশ শিক্ষক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে কেন নয়, কমপক্ষে 10 থেকে 15 জন শিক্ষক যাতে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে সেই সুযোগ আমাদের দল যাতে করে দেয়। দেশের রিজার্ভ বাড়ছে পণ্য আমদানিতে এলসি খোলার পরিমাণও। তবে কমছে নিষ্পত্তি, যা ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে বলে যুক্তি অর্থনীতি বিশ্লেষকদের। রিজার্ভ বৃদ্ধির পরও কেন ঋণপত্র নিষ্পত্তি বাড়ছে না তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলামের রিপোর্ট। দেশের বাজারে কমছে আমদানি করা ভোগ্যপণ্যের যোগান। গেল জুলাই সেপ্টেম্বর প্রান্তিকের এলসি খোলার পরিসংখ্যানেই মিলেছে এমন তথ্য।
বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা বেড়েছে 18.77%। তবে গত বছরের একই সময়ের তুলনায় নিষ্পত্তি কমেছে 5.11%। চাহিদা যোগান তত্ত্বে যা কমতে দিচ্ছে না উচ্চ মূল্যে চড়ে থাকা নিত্যপণ্যের দাম, ভোগান্তি বাড়াচ্ছে ভোক্তাদের। খুবই ঊর্ধ্বমুখী, আমরা মধ্যবিত্ত লোকেরাই কিনতে পারছি না। দাম কমলে তো আমাদের জন্য অনেক ভালো হবে। সরকার যাদের উপরে নির্ভরশীল সুদে ফ্যাসিলিটি ওরাই পায়, ওরা এলসি করে, ওরা ডলার পায়, ওরা সব কিছু পড়ে। আমরা তো যার যার অ্যাঙ্গেলে আমরা ইম্পোর্ট করি। এখন যদি বিভিন্ন কয়েকটা কোম্পানির কাছে চলে যাওয়াতে যাতে মার্কেটটা অনেক সময় কন্ট্রোলে রাখা যায় না। শুধু ভোগ্যপণ্য নয়, মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র নিষ্পত্তির হারও কমেছে প্রায় 11%, যা অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করেন এই অর্থনীতি বিশ্লেষক। বেশি কমের এখানে প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে যে আপনার রিজার্ভ যেটি থাকুক সেটা আপনি খুব প্রুডেন্টলি ইউটিলাইজ করছেন কিনা। কারণ কিবরিয়া সাহেবের সময় আমার মনে আছে মাত্র $1 বিলিয়ন রিজার্ভ ছিল। ইকোনমি ওয়াজ রানিং ভেরি এফিশিয়েন্ট। সুতরাং আপনি রিজার্ভটা কীভাবে প্রুডেন্টলি ব্যবহার করছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে। ব্যবসা বাণিজ্যের এমন পরিস্থিতির মধ্যেই দেশে বাড়ছে রিজার্ভের পরিমাণ। এর কারণ হিসেবে বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল থাকার পাশাপাশি এখনও বিদ্যমান সংকোচনমুখী আমদানি নীতিকে সামনে আনছে বাংলাদেশ ব্যাংক। ন্যূনতম 3 মাসের আমদানি মেটানোর মতো রিজার্ভ থাকলেই হয়, যেটা এখন 5 মাসের উপরে আছে। হ্যাঁ, অবশ্যই এটা স্বস্তিদায়ক অবস্থায় আমরা পৌঁছেছি এবং একই সাথে বিদেশি ঋণের বোঝাও অনেকটা কমিয়ে আনতে সক্ষম হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির সঙ্গে অবশ্যই বাড়ছে ব্যাক টু ব্যাক এলসি খোলার পরিমাণ। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ব্যাংকের অসহযোগিতা, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। বেতন পরিশোধ করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়বে বলে আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে সরকারের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি মোকাবিলার আশ্বাস জেলা কলকারখানা অধিদপ্তর ও বিকেএমইএর। শওকত আলী সৈকতের তথ্য ও আরিফ হোসেনের ছবিতে রিপোর্ট। একের পর এক সংকটের মুখে দেশের পোশাক কারখানাগুলো। ব্যাংকের অসহযোগিতা, ডলার সংকট, কাস্টমস জটিলতা, বিদেশি বায়ারদের অনাগ্রহ সহ আছে শ্রমিক অসন্তোষ ও জ্বালানি সংকটও। নানা প্রতিবন্ধকতায় 2 বছরে নারায়ণগঞ্জে বন্ধ হয়ে গেছে 2 শতাধিক পোশাক কারখানা। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন 1 লক্ষাধিক শ্রমিক। 3 মাস ধরে আর কোনো বেতন দেয় না, কিছু দেয় না, ফ্যাক্টরিটা বন্ধ করে দিয়েছে। ঘর ভাড়া, দোকান বাকি, ছেলেমেয়ের লেখাপড়া, এগুলো আমরা একদম চলতে পারতেছি না। টাকা না দিতে পারলে তো বলবে যে ঠিক আছে আমরা পারতেছি না, তোমরা একটু ধৈর্য ধরো না, কোনো কিছু না বলে আমাদেরকে ওখানে আর এখন যাইতে দিচ্ছে না। গভর্নমেন্ট থেকে আমরা ওই ধরনের কোনো আসলে আশাবাঞ্জক কোনো সাপোর্ট পাচ্ছি না। অলমোস্ট 200 থেকে 250 ফ্যাক্টরি বন্ধ। যেমন আমার জানা মতো কিছু আমাদের নারায়ণগঞ্জ বেল্টেও কিছু ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তো এগুলো যদি আমরা আসলে দেখি, আমরা আসলে মাঝারি গুছের ফ্যাক্টরি, আমরাও কিন্তু এটা আতঙ্কগ্রস্ত হই। বেতন পরিশোধ করে কর্মস্থলে ফিরিয়ে আনা না গেলে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা শ্রমিক নেতাদের। তবে এ বিষয়ে আইনি সহায়তা সহ নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক। যে সকল শ্রমিকরা কর্ম হারিয়েছে তাদেরকে কর্মে ফেরানো, এটা এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি তা না হয়, অনেকে বেকার আছেন, তারা হয়তো অপরাধের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যদি কোনো শ্রমিক তার প্রাপ্য পাওনা না পায়, আমাদেরকে এখানে লিখিত আকারে জানাতে পারেন। আমরা সেই অনুযায়ী ইনিশিয়েটিভ নেই। আমরা মালিককে ঢাকায় এখানে শ্রমিক পক্ষ থাকেন, তাদের সাথে বসে 124-এর ক অনুযায়ী আমরা সমঝোতা করার চেষ্টা করি। আমরা সংকট মোকাবেলায় বাংলাদেশ ব্যাংক সহ সরকারের প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন বিকেএমইএর সভাপতি। এখন এই মুহূর্তে যেটা দরকার, এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা সবচেয়ে বেশি থাকা উচিত, যে কাকে কিভাবে সেভ করে আনবে, ব্যাংকগুলি সেখানে এগিয়ে আসবে, বাংলাদেশ ব্যাংক সেখানে সাপোর্ট দিবে এবং সেখানে লং টার্ম তাকে ফ্যাসিলিটি দিতে হবে, রিশিডিউল করতে হবে লং টার্মের জন্য। ওই 6-7 বছর হবে না, 10 থেকে 15 বছর, প্রয়োজনে 20 বছর তাকে ওই ফ্যাসিলিটি দিতে হবে। বিকেএমইএর তথ্য মতে জেলায় সহস্রাধিক পোশাক কারখানার মধ্যে চালু মাত্র 350টি, আর দেশের 40% পোশাক রফতানি হয় নারায়ণগঞ্জ থেকে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।
টাঙ্গাইলে গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পের ৩০ জন দরিদ্র নারী শ্রমিকের ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। টাকা ফেরত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগীরা। অভিযুক্ত এলজিইডির ২ কর্মকর্তা ও সুপারভাইজারের বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। কাদির তালুকদারের পাঠানো তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। টাঙ্গাইলের প্রতিটি উপজেলাতেই এলজিডির গ্রামীণ সড়ক মেরামত ও নির্মাণ কাজে দল বেঁধে কাজ করেন দরিদ্র নারীরা। প্রতিদিন প্রত্যেক নারী শ্রমিককে পারিশ্রমিক দেওয়া হয় ৫০০ টাকা। এর মধ্যে নগদ দেওয়া হয় ৩০০ টাকা আর বাকি ২০০ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে সঞ্চয় হিসেবে জমা থাকে। তবে বাসাইল উপজেলার ৩০ জন নারী শ্রমিক তাদের জমানো টাকা পাননি। বছরের পর বছর তাদের অপেক্ষা করাচ্ছেন উপজেলা এলজিডির একাধিক কর্মকর্তা। পরে তাদের কাছ থেকে কৌশলে সুপারভাইজারের মাধ্যমে চেক বইয়ে স্বাক্ষর করিয়ে ৫৭ লাখ টাকা তুলে নেয় ২ জন কর্মকর্তা। বৃষ্টি নেই, তাও রাস্তায় আমরা কাজ করছি, তাও আমাকে টাকা চলে নেয়। পেটে এলো বেবি ৭ মাস, তাও আমি কষ্ট করে কাজ করতেছি, আমার কষ্টে দিন যায়। টাকাটির বিচার চাই, যে চুরি করছে তার বিচারটা ইচ্ছা মতন চাই। বিষয়টি জেনে তদন্তে নেমেছে এলজিডি ও উপজেলা প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। ১ সপ্তাহ পরের মধ্যে ১২ লক্ষ টাকা আদায় হয়েছে। আরও আমি তাদেরকে 10 দিন সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে তাদের পুরো টাকা আদায় করে তাদেরকে দেওয়া হবে। এখন পর্যন্ত নেগোসিয়েশন চলছিল, যেহেতু ওনারা এরপরে মনে হয় আর খুব একটা কমিউনিকেশন করছেন না, তো আমরা যেহেতু মামলা ডকুমেন্টস রেডি করে রেখেছি, আমরা মামলা করে দেব। ভুক্তভোগী ৩০ জন নারী শ্রমিক ২০১৯ সাল থেকে এলজিইডির গ্রামীণ রাস্তা মেরামত প্রকল্পে কর্মরত আছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হল স্মারক বক্তৃতা। শুক্রবার বিকেলে নগরের আলিওস ফ্রসেস মিলনায়তনে চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউট ও আলিওস ফ্রসেস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চলচ্চিত্র বিশেষজ্ঞ আলম খোরশেদ। কবি কমলেশ দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ক্ষণরঞ্জন রায়, চট্টগ্রাম ফিল্ম ইনস্টিটিউটের সভাপতি শৈবাল চৌধুরী সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ঋত্বিক ঘটকের প্রতিটি চলচ্চিত্রই প্রথা ভাঙা ও সময়ের চেয়ে এগিয়ে থাকা চলচ্চিত্র। এর আগে 2 দিন ব্যাপী আলিওস ফ্রসেসে প্রদর্শিত হয় ঋত্বিক ঘটকের নির্মিত বিভিন্ন চলচ্চিত্র। দেশের বাইরের খবর। অধিকৃত পশ্চিম তীরে ব্যাপক অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর হামলায় 2 শিশুর প্রাণহানির খবর পাওয়া গেছে। মসজিদে আগুন ও পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। গাজাতেও হামলা অব্যাহত আছে। তেল আবিবের কাছে আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। উপত্যকাটিতে যুদ্ধবিরতি কার্যকরের পর 1 মাসে নিহত হয়েছেন অন্তত 260 ফিলিস্তিনি, আহত আরও 632 জন। মসজিদের দেয়ালে স্প্রে দিয়ে লেখা হয়েছে বর্ণবিদ্বেষী ও ফিলিস্তিন বিরোধী নানা স্লোগান। আগুন দিয়ে পোড়ানো হয়েছে ভেতরের অংশ। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন আসবাবপত্র। এমনকি ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের আগুন থেকে রক্ষা পায়নি পবিত্র কোরআন। স্থানীয় সময় বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন স্থানে অতর্কিত হামলার পাশাপাশি উত্তরাঞ্চলে অবস্থিত সালফিত এলাকার কাছে দেইর ইস্তিয়া গ্রামের হাজ্জা হামিদা মসজিদে আগুন দেয় ইসরায়েলিরা। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার মাত্রা অনবরত বাড়ার মধ্যেই আগুন দেয়ার এই ঘটনা ঘটেছে। মসজিদে আগুন দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে চলছে ব্যাপক সমালোচনা। এ ঘটনাকে জঘন্য অপরাধ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নিন্দা জানিয়েছে জাতিসংঘ, জর্ডান, জার্মান, সুইজারল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন। এদিকে গাজার উত্তরাঞ্চলের বেইত লাহিয়া, গাজা সিটির পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে বিমান হামলা চালিয়েছে দখলদাররা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গত 1 মাসে নেতানিয়াহু বাহিনীর হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন 6 শতাধিক ফিলিস্তিনি। এর মধ্যেই আরও এক জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। নাদিম মারজান, সময় সংবাদ। আর্জেন্টিনা সহ দক্ষিণ ও মধ্য আমেরিকার 4 দেশের ওপর থেকে শুল্ক উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাকি দেশগুলো হলো ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদর। গণমাধ্যম বলছে, এই 4টি দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের। সেই চুক্তির পরেই শুল্ক কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুক্তির শর্ত অনুসারে দেশগুলোর খাদ্যপণ্যের বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে কফি, কলা ও অন্যান্য খাদ্যপণ্যের দাম নেমে আসবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন কর্মকর্তারা। আঞ্চলিক শান্তি, টেকসই উন্নয়ন ও সহযোগিতা জোরদারে অভিন্ন প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও চীন। বৃহস্পতিবার মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম এবং দেশটিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত কং জিয়ানহুয়ার মধ্যে এক সৌজন্য সাক্ষাতে উভয়ে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এ সময় দুই কূটনীতিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক আলোচনার পাশাপাশি আঞ্চলিক শান্তি, অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বাংলাদেশ, চীন ও মালদ্বীপের মধ্যে ত্রিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়েও একমত হন তারা। শীতের আগমনীতে কুয়েত প্রবাসীদের উদ্যোগে মরু অঞ্চল কাবাতে আয়োজন করা হয়েছে 2 দিনব্যাপী মিলন মেলা ও পিঠা উৎসব। দেশীয় সংস্কৃতির গান বাজনার পাশাপাশি প্রদর্শিত হয় প্রবাসী গৃহিণীদের হাতে তৈরি ঐতিহ্যবাহী নানা পিঠার সমাহার। প্রথম দিন জারি, সারি, বাউল সহ দেশীয় সঙ্গীতে মুখর হয়ে ওঠে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মরু প্রান্তর জুড়ে ভেসে ওঠে বাংলার সুর। দ্বিতীয় দিনে অতিথি আপ্যায়ন ও আড্ডায় ব্যস্ত সময় কাটান আয়োজকরা। তাদের ভাষ্যমতে নতুন প্রজন্মকে বাংলার সংস্কৃতি, স্বাদ ও ঐতিহ্যের সঙ্গে পরিচয় করাতেই এই উদ্যোগ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শুধু গণভোটে সংবিধান সংশোধন করা যাবে না বলছে বিএনপি। সংসদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ না মানার হুঁশিয়ারি। একটি গোষ্ঠীর বিরুদ্ধে ভোট বানচালে ষড়যন্ত্রের অভিযোগ। প্রধান উপদেষ্টার ভাষণে গুরুত্ব পেয়েছে একটি বিশেষ দলের স্বার্থ বলছে জামায়াত। 3 উপদেষ্টার পদত্যাগ দাবি। সনদের অস্পষ্টতা নিয়ে সরকারের ব্যাখ্যা চায় এনসিপি। এবং কার্যক্রম ও নিবন্ধন স্থগিত হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ব্রিটিশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। অন্তর্ভুক্তিমূলক ভোট করার অঙ্গীকার। এ ছিল প্রবাসের সময়। সঙ্গেই থাকুন সময়ের।